জানি। সাম্প্রদায়িক সম্প্রীতি এটা রাজ্যে খুবই দরকার। এই দেশটা আমাদের সবার, নানা ভাষা, নানা মত, নানা পরিধান। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। এই নরেন্দ্র মোদী অনেক কথার জন্য দাঙ্গা টাঙ্গানি। এবার মানুষ মনে করেছে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে। ভাবুন তো, আপনি একটি আন্তর্জাতিক ফ্লাইটে উঠেছেন, চারদিকে যাত্রীদের কোলাহল, কেবিন ক্রিউদের ব্যস্ততা, তারপর ধীরে ধীরে রানওয়ে থেকে আকাশে উঠে যাওয়া, সবকিছুই প্রতিদিনের মতো স্বাভাবিক। কিন্তু সেই ফ্লাইট যদি হঠাৎ করে মাঝ আকাশে নিখোঁজ হয়ে যায়, আর সেই নিখোঁজ হয়ে যাওয়ার সঙ্গে যদি কোনো বড় রাষ্ট্রের ষড়যন্ত্র থাকে, তাহলে কেমন হতে পারে? আজকের এই এপিসোডে সেই রকম একটি ষড়যন্ত্র নিয়ে কথা বলবো। আপনাদের সঙ্গে রয়েছি আমি, অহনা। যে ঘটনার কথা বলছি সেই ঘটনাটি ঘটেছিল 2014 সালের 8ই মার্চ। মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH370 এই বিমানটির সঙ্গে এরকম একটি ঘটনা ঘটে। কুয়ালালামপুর থেকে বেজিং যাওয়ার পথে মাঝ আকাশ থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল বিশাল এক যাত্রীবাহী বিমান। 239 জন মানুষ ছিলেন সেই বিমানে। জানেন, আজও তাদের কোনো খোঁজ নেই। কিন্তু একটাই প্রশ্ন, এটা কি নিছকই দুর্ঘটনা, নাকি এর নেপথ্যে রয়েছে চীন বা আমেরিকার মতো শক্তিধর রাষ্ট্রের কোনো গোপন ষড়যন্ত্র? আজকের এপিসোডে সেই নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। ঘড়ির কাঁটায় বাজে তখন রাত 12:41। সেই 12:41 MH370 উড়েছিল কুয়ালালামপুর থেকে। গন্তব্য ছিল চীনের রাজধানী বেজিং। প্রায় 40 মিনিটের মতন সমস্ত কিছু স্বাভাবিক। তারপর রাত 1:21 বিমানটি রাডার থেকে হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়। শেষ যে কথাটা ককপিট থেকে বলা হয়েছিল তা ছিল গুড নাইট মালয়েশিয়ান 370। তারপর আর কোনো সাড়া পাওয়া যায়নি। বিমানটি তার পূর্ব উত্তর দিকে না গিয়ে হঠাৎ করে পশ্চিমে ঘুরে যায়। সেই তথ্য ধরা পড়ে মালয়েশিয়ার সামরিক রাডারে। বিমানটি এরপর আরও 6 থেকে 7 ঘন্টা আকাশে ছিল বলেই ধারণা করা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত বড় একটা বিমান এতদিন পর্যন্ত সে কোথায় গেল? বিমানে থাকা 239 জন যাত্রীর মধ্যে 153 জন ছিলেন চীনের নাগরিক। এর মধ্যে বেশ কিছু ব্যক্তি চীনের সামরিক প্রযুক্তি, সেন্সর সিস্টেম এবং সেমিকন্ডাক্টর ডিজাইনে কাজ করতেন। বিশেষভাবে আলোচনায় আসে একটি আমেরিকান কোম্পানির নাম, ফ্রিস্কেল সেমিকন্ডাক্টর। এই কোম্পানির 4 জন বিশেষজ্ঞ ছিলেন বিমানে এবং তাদের সঙ্গে যুক্ত ছিল এক ধরনের পেটেন্টের মালিকানা, যা সেনা ব্যবস্থায় চিপ ব্যবহারের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারত। একটি ষড়যন্ত্র তত্ত্ব অনুযায়ী যদি এই বিশেষজ্ঞরা মারা যান, তবে সেই পেটেন্টের পূর্ণ মালিকানা চলে যাবে একটি আমেরিকান প্রতিষ্ঠানের হাতে। তবে এই পুরো ঘটনাটাই কি ছিল পরিকল্পিত? কেউ কি চেয়েছিল তারা যাতে গন্তব্যে পৌঁছাতে না পারে, আর সেই জন্যই এত কিছু? অনেকেই বলেন এই বিশেষজ্ঞদের মধ্যে কয়েকজন ছিলেন এমন প্রকল্পে কর্মরত যা চীনের সামরিক আধিপত্য বৃদ্ধির জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ ছিল। চীনের ভিতরে থাকা কোনো প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী কি এই উড়োজাহাজ নিখোঁজ করানোর চেষ্টা করেছিল, অথবা এমন কেউ যারা চায়নি চীন এই প্রযুক্তি হাতে পাক? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আজও অজানা। তবে চীনের সরকারি প্রতিক্রিয়া ছিল ভীষণ ঠান্ডা। তারা মালয়েশিয়ার তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেনি। এখন প্রশ্ন হচ্ছে কেন? তাদের কি কিছু গোপন করার ছিল? আরেকটি যে আলোচিত তথ্য সেটা হচ্ছে যে MH370-কে ডাইভার্ট করে নিয়ে যাওয়া হয়েছিল ভারত মহাসাগরের এক দ্বীপে, যার নাম দিয়েগো গার্সিয়া। এটি এমন একটি কৌশলগত আমেরিকান সামরিক ঘাঁটি যেখানে জনসাধারণের প্রবেশ নিষেধ। কিছু গবেষক বলেন যে বিমানের শেষ স্যাটেলাইট সিগন্যাল যা পাওয়া গিয়েছে তার রুট দিয়েগো গার্সিয়ার কাছাকাছি যায়
এই তথ্য অনুসারে হয়তো আমেরিকা চেয়েছিল বিমানের কিছু যাত্রীকে আটকাতে, ইন্টারোগেট করতে অথবা গোপনে সরিয়ে ফেলতে, কিন্তু আমেরিকার সরকার এই দাবি সম্পূর্ণ অস্বীকার করে। তো প্রশ্ন থাকে যে MH370 যদি সেই পথ দিয়েই গিয়ে থাকে, তবে এত উন্নত স্যাটেলাইটের নজরদারির মধ্যেও কিভাবে তারা কিছুই দেখতে পেল না? তদন্তে মালয়েশিয়া, চীন এবং অস্ট্রেলিয়া যৌথভাবে কাজ করলেও অনেক তথ্য গোপন রাখা হয়। ব্ল্যাক বক্সের কোনো খোঁজ পাওয়া যায়নি, যে ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল তাও খণ্ডিত এবং অনির্দিষ্ট। তথ্য প্রযুক্তির এই যুগে যখন মোবাইল ফোনে লাইভ লোকেশন ট্র্যাক করা হয়, তখন এমন একটা বিমান পুরোপুরি নিখোঁজ হয়ে যাওয়া তা কেবল দুর্ঘটনা বলা ভুল হবে। তাই প্রশ্ন বারবার উঠে আসে, এই নিখোঁজের ঘটনা কি ইচ্ছাকৃতভাবে ঘটনা হয়েছিল? আজও MH370 আত্মীয়রা অপেক্ষা করছেন কোনো খবর আসবে এই আশায়। এই ঘটনা কেবল একটি বিমান হারানোর নয়, এটি প্রযুক্তি, আন্তর্জাতিক রাজনীতি এবং তথ্য গোপনের এক অন্ধকার অধ্যায়। বিশ্ববাসী এখনো জানে না আসল সত্য। এটা কি শুধুই দুঃখজনক দুর্ঘটনা, নাকি এর পিছনে রয়েছে এক বা একাধিক সুপরিকল্পিত ষড়যন্ত্র? মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দর থেকে 2014 সালের 8ই মার্চ রাতে এই ঘটনাটি ঘটে। বিমান নিখোঁজ হয়ে যাওয়ার পর মালয়েশিয়া কর্তৃপক্ষ প্রাথমিকভাবে জানায় যে কুয়ালালামপুর থেকে বেজিং যাওয়ার পথে ভিয়েতনামের বায়ুসীমায় প্রবেশ করার মুহূর্তে বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। আর তারপর সেখানে কিন্তু যে খোঁজ খবর করার কাজ, সেই খোঁজ খবর করার কাজ শুরু হয়। বিমানটির ধ্বংসাবশেষ খোঁজা শুরু হয়। মালয়েশিয়া বিমান বাহিনী, কোস্টগার্ড এবং নৌবাহিনী যৌথভাবে খোঁজ চালায়। তবে দুদিন পর 10ই মার্চ মালয়েশিয়ার সেনাবাহিনী যখন জানায় যে একটি মিলিটারি রাডার দুর্ঘটনার পরের দিন সকাল 8:30 পর্যন্ত বিমানটির গতিপথ অনুসরণ করেছে, তখনই হঠাৎ হিসেবটা পাল্টে যায়। 15ই মার্চ মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক আনুষ্ঠানিকভাবে জানান যে বিমানটি আসলে দক্ষিণ চীন সাগরে নয়, মালয়েশিয়ার উত্তর পশ্চিমে মালাক্কা প্রণালীর কাছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। মিলিটারি রাডারের হিসেব অনুসারে বিমানটি বেজিংয়ের উদ্দেশ্যে যাওয়ার সময় ভিয়েতনামের বায়ুসীমায় ঢোকার আগের মুহূর্তে গতিপথ পরিবর্তন করে এবং ফিরতি পথে মালয়েশিয়ার ওপর দিয়ে মালাক্কা প্রণালী হয়ে উত্তর পশ্চিমে এগিয়ে যায় এবং আন্দামান সাগরের কাছাকাছি অঞ্চলে যাওয়ার পর রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর 24শে মার্চ প্রধানমন্ত্রী নাজিব রাজাক নতুন তথ্যের হদিশ দেন এবং সেখানে তিনি জানান বিমানটি ভারত মহাসাগরের দক্ষিণাংশে অস্ট্রেলিয়ার দক্ষিণ পশ্চিমে বিধ্বস্ত হয়েছে। ব্রিটেন ভিত্তিক একটি স্যাটেলাইট সেবা প্রদানকারী সংস্থার তথ্যের উপরে ভিত্তি করে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া কর্তৃপক্ষ। ব্রিটেন ভিত্তিক সংস্থা ইনমার্সাইটের দাবি অনুযায়ী বিমান থেকে পাওয়া ইলেকট্রনিক সিগন্যালের ভিত্তিতে তারা সেই সময়কার অনুসন্ধানের ফল প্রকাশ করেছিল। পরবর্তীতে 2014 থেকে 2017 পর্যন্ত 12টি দেশের বিমান এবং নৌবাহিনী ভারত মহাসাগরের 1,20,000 বর্গ কিলোমিটারের বেশি জায়গা অনুসন্ধান করেছে বিমানটির ধ্বংসাবশেষ খোঁজার জন্য, কিন্তু অনুসন্ধানী দল বিমানের কোনো অংশ বা বিমানে থাকা 239 জন যাত্রীর কারোর কোনো হদিশ পায়নি। তবে 2016 আর 2017 সালে ভারত মহাসাগরে তানজানিয়ার কাছে লা রিইউনিয়ন দ্বীপ এবং নিকটবর্তী মাদাগাস্কারে সেখানে বোয়িং 777 বিমানের বেশ কিছু অংশ খুঁজে পান এক অস্ট্রেলিয়ান পর্যটক। বিমানটি আদৌ ভারত মহাসাগরেই বিধ্বস্ত হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন অনেক বিশেষজ্ঞই। বিমানটির ভাগ্যে কি হতে পারে এই বিষয়ে অনেক তথ্য রয়েছে। পাইলটের ভূমিকা এখানে প্রশ্নের মুখে। MH370 হারিয়ে যাওয়ার কিছুদিন পর থেকেই বিমানের পাইলট এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়। দুর্ঘটনার কয়েকদিন পর কিন্তু যেটা জানা যায় যে কয়েকদিন পর বিমানের পাইলট জাহারি আহমেদ শাহের যে বাড়ি, সেই বাড়িতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ফ্লাইট সিমুলেটর জব্দ করে মালয়েশিয়ার কর্তৃপক্ষ এবং FBI। ফ্লাইট সিমুলেটরের সাহায্যে নির্দিষ্ট যাত্রাপথে ভার্চুয়ালি বিমান চালানোর প্রশিক্ষণ নিতে এবং অনুশীলন করতে পারেন পাইলটরা। সিমুলেটর থেকে কি পাওয়া গিয়েছে তার নির্দিষ্টভাবে অবশ্য জানায়নি কর্তৃপক্ষের কেউই।
কিন্তু 2016 সালে FBI এর পক্ষ থেকে জানানো হয় যে জাহারি আহমেদ শাহের বাড়ি থেকে উদ্ধার হওয়া ফ্লাইট সিমুলেটরে একটি যাত্রাপথে অনুশীলন করার প্রমাণ পাওয়া গিয়েছে, যেটির গতিপথ MH370 বিমানটির কথিত যাত্রাপথের সঙ্গে কিন্তু মিলে যায়। অর্থাৎ MH370 বিমানটি যেমন প্রথমে মালয়েশিয়া থেকে যাত্রা শুরু করেছিল, সেই মালয়েশিয়া থেকে যাত্রা শুরু করার পর উত্তর পূর্বে ভিয়েতনামের বায়ুসীমা পর্যন্ত যাওয়ার পর আবার ঘুরে মালয়েশিয়ার ওপর দিয়ে পশ্চিমে এসে উত্তর পশ্চিমে মালাক্কা প্রণালীর ওপর দিয়ে যে তথ্যটা মিলিটারি রাডার দিচ্ছে, এরপর দক্ষিণে ভারত মহাসাগরের দিকে গিয়েছিল। বিমানের ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহের বাড়ি থেকে পাওয়া ফ্লাইট সিমুলেটরেও তেমন যাত্রাপথই কিন্তু পাওয়া গিয়েছে। সেই সময় পাওয়া ওই তথ্যের ভিত্তিতে অনুমান করা হয় যে ওই যাত্রাপথে বিমান চালানোর পূর্ব পরিকল্পনা ও প্রস্তুতি ছিল পাইলটের। এই তথ্য সামনে আসার পর এমন জল্পনাও তৈরি হয় যে বিমানের পাইলট কোনো একটি কারণে নিজের থেকেই বিমানটি বিধ্বস্ত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও 1981 সাল থেকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের সঙ্গে কাজ করা জাহারি আহমেদ শাহকে ব্যক্তিগত জীবনে সুখী এবং স্বাভাবিক মানুষ হিসেবেই জানতেন তার সহকর্মীরা। সিমুলেটর থেকে কি পাওয়া গিয়েছে তা নির্দিষ্টভাবে কর্তৃপক্ষ জানায়নি, কিন্তু 2016 সালে FBI এই পুরো বিষয়টা সামনে আনে এবং তারপর থেকেই বিভিন্ন রকমের প্রশ্ন উঠতে শুরু করে যে তাহলে কি উদ্দেশ্য ছিল পাইলটে কি তাহলে এই ধরনের ঘটনা ঘটিয়েছে? এই নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়ে যায়। কিন্তু জাহারি বহু দিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন, তার সহকর্মীরাও তাকে গুড সার্টিফিকেট দিয়েছিলেন। MH370 বিমানটি হাইজ্যাকারদের দ্বারা দখল করা হতে পারে। 2019 সালে প্রকাশিত বই দ্য টেকিং অফ MH370-তে এরকমই একটি তথ্য সামনে এনেছিলেন আমেরিকা ভিত্তিক বিমান চলাচল বিষয়ক সাংবাদিক জেফ ওয়াইস। তার তথ্য অনুযায়ী কুয়ালালামপুর থেকে যাত্রার পর ভিয়েতনামের বায়ুসীমায় প্রবেশের আগের মুহূর্তে বিমানটি দখল করে নেয় ভিতরে থাকা এক বা একাধিক হাইজ্যাকাররা। পাইলটের ককপিটে না গিয়ে প্লেনের ভিতর থেকে কিভাবে নিয়ন্ত্রণ নেওয়া যায় সেই বিষয়েও ব্যাখ্যা দিয়েছেন তিনি তুলে ধরেন প্রতিটা বোয়িং 777 বিমানের ইলেকট্রনিক কন্ট্রোল সেন্টারে বিমানের ফ্লোরে অবস্থিত বিজনেস ক্লাসের সামনে একটি দরজা দিয়ে প্রবেশ করা যায়। এই ইলেকট্রনিক সেন্টার থেকে বিমানের সব ধরনের ইলেকট্রনিক সিগন্যাল নিয়ন্ত্রণ করা সহ বিমান চালানো সম্ভব বলে তার বইতে তিনি উল্লেখ করেন। তবে তিনি এটিও উল্লেখ করেছেন যে এই পদ্ধতিতে কখনো কোনো বিমান চালানো হয়েছে কিনা সেটা তার জানা নেই, কিন্তু এই প্রক্রিয়ায় কোনো বিমান চালানোর নজির না থাকলেও এই পদ্ধতিতে যে বিমান চালানো তাত্ত্বিকভাবে সম্ভব তারও উল্লেখ করেন তিনি। MH370 বিমানটি হারিয়ে যাওয়া নিয়ে সম্ভবত সবচেয়ে বিতর্কিত ষড়যন্ত্র তত্ত্বটি তুলে ধরেন ফরাসি সাংবাদিক ফ্লোরেন্স ডি চ্যাঙ্গি। 2021 সালে প্রকাশিত তার বই দ্য ডিসঅ্যাপিয়ারিং অ্যাক্ট দ্য ইম্পসিবল কেস অফ MH370 সেখানে তিনি ধারণা প্রকাশ করেন যে বিমানটির এই পরিণতির নেপথ্যে বিমানে থাকা একটি বিশেষ কার্গো বা এখানে কিন্তু মালামালের ভূমিকা থাকতে পারে। তার অনুসন্ধানে উঠে আসে যে 2014 সালের 7 মার্চ রাত 11টা 20 মিনিটে অর্থাৎ বিমান যাত্রা শুরুর 1 ঘন্টা 20 মিনিট আগে MH370 বিমানটিতে প্রায় 2.5 টন রহস্যময় জিনিস রাখা হয়। শেষ মুহূর্তে বিমানে প্রবেশ করানো ওই কার্গো বিমানবন্দরে এসেছিল কড়া নিরাপত্তার মধ্যে দিয়েই। এই কার্গো সংক্রান্ত নথি পর্যালোচনা করে তিনি তার বইতে তুলে ধরেন যে শেষ মুহূর্তে বিমানে প্রবেশ করানো ওই কার্গো কোনো স্ক্যান ছাড়া কোনো ধরনের কোনো স্ক্যান ছাড়াই বিমানে তোলা হয়। চ্যাঙ্গির তত্ত্ব অনুসারে এই কার্গোটির কারণেই MH370-কে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছিল। চ্যাঙ্গির ধারণার মতে ওই কার্গোর মধ্যে এমন কিছু স্থানান্তর করা হয়েছিল ওই কার্গোর মাধ্যমে যা কোনো বৈষয়িক যে শক্তি রয়েছে, যে বৈদেশিক শক্তি রয়েছে তার ইচ্ছার বিরুদ্ধে রাখা হয়েছিল এবং কুয়ালালামপুর থেকে বেজিং যাওয়ার পথে ভিয়েতনামের বায়ুসীমায় ঢোকার সময় সেই জন্য বিমানটিকে কিন্তু
হাইজ্যাক করা হয়েছিল, সেটাকে দখল নেওয়া হয়েছিল, সেই তত্ত্বও মিস চেঙ্গি তিনি বলছেন। তার অনুমান এই বিমানটি দক্ষিণ চীন সাগর অঞ্চলে বিধ্বস্ত হয় এবং সেটি কখনোই ভারত মহাসাগর অঞ্চলের দিকে যায়নি। আপনাদের কেমন লাগলো আজকের এই এপিসোড, এই বিমানের রহস্যজনকভাবে হারিয়ে যাওয়া? আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। ষড়যন্ত্রের আরও নানান এপিসোড দেখার জন্য এবং রাজ্য রাজনীতি থেকে শুরু করে দেশ দুনিয়ার সমস্ত খবরের আপডেট পাওয়ার জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও। हमारी नीति हमेशा दोस्ती की रही। সাম্প্রদায়িক সম্প্রীতি এটা রাজ্যে খুবই দরকার। এই দেশটা আমাদের সবার, নানা ভাষা, নানা মত, নানা পরিধান। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। এই নরেন্দ্র মোদী অনেক কথা জড়িয়ে দাঙ্গা টাঙ্গালি। এবার মানুষ মনে করেছে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে।